টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের চতুর্থ সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী 2 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে ভূগোলের 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও অল সাবজেক্টের 3 থেকে 4টে সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো এই সেটের যে প্রশ্ন উত্তরটা যে করাচ্ছি সেটা তোমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা যে 3 নম্বর যে স্কুল, বাঁকুড়া জেলার স্কুল, যেটা তোমাদের 455 নম্বর পেজে পেয়ে যাবে প্রশ্নবিচিত্রা, তো তার প্রশ্নর সেটটা আমি করাচ্ছি। দেখো, তোমাদের প্রথমে আছে বিভাগ ক। বিভাগ কতে দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রশ্নমান হচ্ছে 1 করে, 7 থাকবে, 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন দেখো কি আছে। প্রশ্ন 1, সমতল থালার মতো পৃথিবী একটি বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এবং গোলাকার আকাশ দ্বারা ঘেরা। এটি হচ্ছে কোথাকার ধারণা? এটি হচ্ছে মেসোপটেমিয়াদের ধারণা। নেক্সট, 2 নম্বর, এরাটোস্থেনিসের পর্যবেক্ষণে 21শে জুন মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্ব হয়ে পড়েছিল কোথায়? আলেকজান্দ্রিয়ায়। পরের প্রশ্ন 3 নম্বর, যে গ্রহের পরিক্রমণ গতিবেগ সবচেয়ে বেশি তা হলো বুধ। পরের প্রশ্ন 4, পৃথিবীর কক্ষপথের আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। পরের প্রশ্ন 5 নম্বর, একটি প্রবহমান সম্পদের উদাহরণ হলো কি হবে? নদীর জল। নেক্সট দেখো, গুজরাটের লাম্বা যে শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত তা হলো, এর মধ্যে দেখো যে সঠিক উত্তর সেটা হচ্ছে বায়ুবিদ্যুৎ। পরের প্রশ্ন 7 নম্বর, শিল্পীয় লোহা নামে পরিচিত এদের মধ্যে কোনটা শিল্পীয় লোহা? দেখো, হেমাটাইট। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 1 গুণ 4। প্রথম প্রশ্ন দেখো, জিপিএস একটি কৃত্রিম উপগ্রহের উদাহরণ। এটি হচ্ছে অশুদ্ধ। নেক্সট, আকাশে সূর্যের উত্তরমুখী ও দক্ষিণমুখী আপাত গতিকে রবিমার্গ বলে। এটা শুদ্ধ। পরের প্রশ্ন, ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবয়ে গড়ে তোলা হয়। এটাও শুদ্ধ। নেক্সট, জলকে সাদা কয়লা বলে। এটা অশুদ্ধ। এর শুদ্ধটা কি হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে। অর্থাৎ সাদা কয়লা কাকে বলা হয়, কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। পরের প্রশ্ন, 2 মেরুতে পৃথিবী সবচেয়ে ধীরে আবর্তন করে। এটাও শুদ্ধ। নেক্সট যেটা আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। মান হচ্ছে প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 গুণ 4 সমান 4। প্রথমে কি রয়েছে দেখো, প্রথমে যেটা রয়েছে, ফুকোর দোলকের বলের ওজন ছিল কত কিলোগ্রাম? 28 কিলোগ্রাম। নেক্সট, আমাদের ড্যাশ ঋতুতে আন্টার্কটিকা থেকে মেরুপ্রভা দেখা যায়। উত্তর হচ্ছে শরৎ ঋতুতে। নেক্সট, নিরক্ষরেখায় বছরের ড্যাশ দিন বিষুব হয়? 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। আচ্ছা, এখানে দেখো আগের যে প্রশ্নটা আমি করলাম, কোন ঋতুতে, এখানে 2টো ঋতু হবে, শরৎ ছাড়া আর একটা কোন ঋতু হবে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে। যেহেতু এখানে একটাই শূন্যস্থান আছে তাই জন্য শুধু শরৎ লেখালাম। নেক্সট তো আমি করালাম কোন দিন বিষুব হয়। তারপরটা চলে যাচ্ছে দেখো 4 নম্বর, বিদ্যালয় একটি ড্যাশ সম্পদের উদাহরণ। এটা হচ্ছে সামাজিক সম্পদের উদাহরণ। ভারতের ড্যাশ রাজ্যে অধিকাংশ ম্যাগনেটাইট খনি দেখা যায়। উত্তর হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। পরের প্রশ্ন, বিভাগ খতে চলে যাচ্ছি আমরা। দেখো, বিভাগ ক্ষয়ে প্রথমে যেটা রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রশ্নমান হচ্ছে 2 গুণ 3 সমান 6 আছে এখানে। প্রথমে রয়েছে দেখো 1 নম্বর, অভিগত গোলক কাকে বলে? উত্তর লিখবে অভিগত গোলক বা অবলেট স্পেরয়েড বলতে এমন এক ধরনের গোলকার বস্তুকে বোঝায় যার মেরু অঞ্চল অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিক কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল অর্থাৎ পূর্ব ও পশ্চিম দিক কিছুটা ফোলা বা স্ফীত। সাধারণভাবে আমরা পৃথিবীকে গোল বললেও এটি আসলে একটি অভিগত গোলক, কারণ পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সামান্য চাপা এবং নিরক্ষীয় অঞ্চল সামান্য ফোলা। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে দেখো, জিওয়েড কাকে বলে?
উত্তর লিখবে গ্রিক শব্দ জিও ও ইডস মিলে জিওয়েড শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং ইডস এর অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওড শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ বা আর্থ শেপড। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ বা জিওয়েড। জিওয়েড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং। নেক্সট প্রশ্ন, অধিবর্ষ কাকে বলে? দেখো এখানে অধিবর্ষের সংজ্ঞা লেখানো হয়েছে, আমি আর পড়লাম না, তোমরা একবার দেখে নাও। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যে সমস্ত বছরের ফেব্রুয়ারি মাসের 28 দিনের সঙ্গে একদিন যোগ করলে সমগ্র বছরটি 366 দিনে গণনা করা হয়, তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। এবার দেখো তারপর কারণ লেখানো হয়েছে, এগুলো একবার দেখে নিও, ঠিক আছে? আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি। নির্ণয়ের পদ্ধতি লেখানো হয়েছে আর উদাহরণ লেখানো হয়েছে। এখানে তোমাদের যদি 2 নম্বর থাকে সেক্ষেত্রে অতটা লেখার দরকার নাই, সংজ্ঞা আর উদাহরণ লিখলেই হবে। আর যদি অধিবর্ষের ক্ষেত্রে একটু নাম্বারটা বেশি থাকে সেক্ষেত্রে এই বড় করে এরকম লিখবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ফেরেলের সূত্র উল্লেখ করো। তো এখানে সূত্র প্রথমে লেখানো হয়েছে, দেখো আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করছি, আমি আর পড়ছি না। নামকরণ, উদাহরণ, এরকম পয়েন্ট অনুযায়ী কিন্তু এখানে লেখানো হয়েছে। তোমরা কিন্তু পরীক্ষায় এলে একেভাবে এইভাবেই কিন্তু পয়েন্ট অনুযায়ী লিখবে। নেক্সট দেখো, গচ্ছিত সম্পদের সংজ্ঞা দাও। পৃথিবীতে যে সম্পদের পরিমাণ সীমিত, ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত হয়ে যায়, সেই সম্পদকে গচ্ছিত বা ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ বলে। পরীক্ষাতে ক্ষয়িষ্ণু সম্পদও আসতে পারে। বৈশিষ্ট্য দেখো, এখানে কিছু বৈশিষ্ট্য লেখানো হয়েছে এবং সবশেষে উদাহরণ লেখা হয়েছে, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আমি আর রিপিট করলাম না। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র ও বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। উত্তর লিখে ভারতের প্রথম ভূতাপ শক্তি কেন্দ্র হচ্ছে পুগা উপত্যকা, লাদাখ। যদিও বৈরামপুর বা ছত্তিশগড় এটাও বলা হয়, কিন্তু পুগা উপত্যকা হচ্ছে বেশি পরিচিত। আর ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভাদলা সোলার পার্ক, এটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত এবং এর ক্ষমতা 2245 মেগাওয়াট। এবার বিভাগ গতে চলে আসছি, দেখো আমরা বিভাগ গয়ে যেটা রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 3 × 3 = 9, প্রতিটি প্রশ্নের মান 3 করে রয়েছে। মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। তো উত্তর এইভাবে শুরু করবে, মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গুরুত্ব অপরিসীম, যার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, দিয়ে দেখো পয়েন্ট ওয়াইজ তোমাদের এখানে কিন্তু লেখানো চলছে। প্রথম পয়েন্ট যেটা আছে অনুকূল অবস্থান ও তাপমাত্রা। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে পর্যাপ্ত সূর্যালোক। তারপরে দেখো 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সুবিস্তৃত জলমণ্ডল। তারপরে 4 নম্বর পয়েন্ট সুবিস্তৃত বায়ুমণ্ডল। এবার দেখো পরপর 5 নম্বর পয়েন্ট আসছে, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। শিলামণ্ডলের প্রভাব, ঠিক আছে? এরকম করে তোমরা পয়েন্ট ওয়াইজ এই প্রশ্নের উত্তরটা লিখে ফেলবে। পরের প্রশ্নে চলে যাবো, দেখো অথবা দিয়ে কি রয়েছে, পৃথিবীর অভিগত গোলাকৃতির সপক্ষে জন রিচার্ডের পর্যবেক্ষণ ব্যাখ্যা করো। দেখো এর উত্তরটা আমি ডিসপ্লে করছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, এই উত্তরটা লিখলেই কিন্তু এর হয়ে যাবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে উত্তরটা লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন, সৌরদিনের তুলনায় নক্ষত্র দিন ছোট, কারণ ব্যাখ্যা করো। তো এই ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, এই উত্তরটা, ঠিক আছে? এই উত্তরটা লিখলেই কিন্তু হয়ে যাবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে নিয়েছো এবং এর উত্তরটাও তোমরা লিখে নিয়েছো, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, অথবা দিয়ে আছে দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধের শীতকাল প্রায় 1 সপ্তাহ কম স্থায়ী হয়, কারণ নির্দেশ করো। তো দেখো এর কারণটা এখানে লেখা চলছে, ডিসপ্লে হচ্ছে, তোমরা একবার দেখে নাও। যেমন করে লেখানো হয়েছে ঠিক তেমনভাবেই তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে? দেখো প্রায় 1 সপ্তাহ কম, এত অবধি লিখলেই কিন্তু এর উত্তরটা হয়ে যাবে। পরের প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তি সম্পদের মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তির মধ্যে পার্থক্য লেখানো হয়েছে কি কি বিষয়ের উপর, সংজ্ঞা, ভান্ডার প্রকৃতি, পরিবেশ দূষণ, উৎপাদন ব্যয়, বন্টন, উদাহরণ, এইসব পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের এই পার্থক্যগুলো লেখানো হয়েছে, তোমরা একবার লিখে নিও, ঠিক আছে? সুন্দর করে। আশা করি তোমরা সকলে কিন্তু দেখতে পাচ্ছ। এইটা লেখা হয়ে গেলে আমরা চলে যাবো পরবর্তী যে প্রশ্ন আছে, দেখো অথবা দিয়ে আছে সম্পদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। সম্পদের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো, দেখো কি কি পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে, উপযোগিতা, কার্যকারিতা, গ্রহণযোগ্যতা, প্রয়োগযোগ্যতা, সর্বজনীন চাহিদা, সীমাবদ্ধতা, সসীমতা,
আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কিন্তু এখানেই শেষ নয়, আরও এর কন্টিনিউশন পার্ট আছে, তোমরা একবার দেখে নাও এর কন্টিনিউশন পার্টটা কি রয়েছে। ক্ষয়শীলতা, সুষম বন্টনহীনতা, সৃষ্টি, পরিবেশ মিত্রতা, পরিবর্তনশীলতা, স্পর্শযোগ্যতা, সঞ্চয় বা সংরক্ষণ যোগ্যতা আর পারস্পরিক নির্ভরশীলতা, এইসব পয়েন্টের উপর বেশ করে এটা লেখানো হয়েছে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কিন্তু উদাহরণগুলোও দেওয়া আছে যেমন বলে। এবার চলে আসছি পরবর্তী যেটা স্লাইড আছে, বিভাগ ঘতে চলে আসছি আমরা। দেখো বিভাগ ঘয়ে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5 × 1 = 5, প্রতিটি প্রশ্নমান 5 করে আছে এখানে। প্রথম প্রশ্ন, উপযুক্ত চিত্রসহ পৃথিবীর আবর্তনের দুটি প্রভাব আলোচনা করো। দুটি প্রধান প্রভাব এখানে দেখো ডিসপ্লে হচ্ছে, তোমার চিত্রটা তোমরা বইয়ে পেয়ে যাবে, বইয়ের মধ্যে থেকে চিত্রটা এঁকে নেবে। ঠিক আছে, আর আবর্তনের দুটি প্রভাব এখানে লেখানো হলো। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দিতে বলেছে। তো উত্তর হিসাবে শুরু করবে, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নিম্নলিখিত অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশের প্রয়োজন হয়। তো প্রথম পয়েন্ট দিবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, দিয়ে তার প্রথম পয়েন্ট বন্ধুর ভূপ্রকৃতি ও খরস্রোতা নদী। নেক্সট পয়েন্ট আছে সারা বছর জলের যোগান। তারপরের পয়েন্ট হচ্ছে কঠিন ও অপ্রবেশ্য শিলাস্তর। নেক্সট পয়েন্ট ভূমিকম্পমুক্ত অঞ্চল। ঠিক আছে, এটা কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে, এটা আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসছি এর কন্টিনিউয়েশন পার্টে, পলিমুক্ত জল। নেক্সট পয়েন্ট দিবে বনভূমির অবস্থান। তারপরে পয়েন্ট দিবে নাতিশীতোষ্ণ জলবায়ু। এবার হচ্ছে অনুকূল অর্থনৈতিক পরিবেশ, দিয়ে তার প্রথম পয়েন্ট হচ্ছে মূলধনের যোগান। নেক্সট উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞান। তারপরে পয়েন্ট বিদ্যুৎ শক্তির চাহিদা। নেক্সট পরিবহন ব্যবস্থা, এবং সবশেষে সরকারি উদ্যোগ ও নীতি। এইসব পয়েন্টের উপর বেশ করে লিখলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। চলে আসছি পরবর্তী যে প্রশ্ন আছে, দেখো কি আছে। ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে, 1 × 5 = 5। কি আছে দেখো, পশ্চিমবঙ্গের একটি কয়লা খনি, কুদ্রেমুখ, নেভেলি, ভারতের বৃহত্তম তৈল খনি, আর মোপান্ডল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে, আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট লিখে নেবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে তোমাদের পরীক্ষায় হু আসবে তার কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের এটা নিয়ে 4টে সেট করানো হলো, এরপরে আরও 3 থেকে 4টে সেট আমি করাবো। টোটাল এই সেটগুলোর প্রশ্নের উত্তরের ভিডিওগুলো দেখো এবং তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।